হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের 5 নম্বর চ্যাপ্টার আলো থেকে লেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা দর্পণ নিয়ে আলোচনা করেছিলাম যে একটি গলীয় তল আর লেন্সের ক্ষেত্রে দুটিও গলীয় তলের মধ্যে আমরা দেখব। তো লেন্স কি হচ্ছে? লেন্স হলো দুটি গলীয় তল বা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। ঠিক আছে, লেন্স দু প্রকার হয়, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। আমরা যেমন দর্পণ দেখেছিলাম দু প্রকার, একটা অবতল দর্পণ, উত্তল দর্পণ। লেন্সে একই রকমভাবে। আর আমরা দর্পণের ক্ষেত্রে কি দেখেছিলাম, একটি গলীয় তল, একটা গলীয় তলের মধ্যে ভেতরটা ছিল অবতল, আর বাইরের দিকে যেটা ছিল মানে ভেতর দিকে প্রতিফলিত হলে সেটা অবতল, আর বাইরের দিকে প্রতিফলিত হলে সেটা উত্তল। আর এখানে আমরা লেন্সের ক্ষেত্রে দুটি গলীয় তলের ক্ষেত্রে দেখব। ঠিক আছে, দুটি গলীয় তল হচ্ছে উত্তল আর অবতল। দেখো দুটোতেই ঠিক আছে, দুটোতেই কিন্তু গলীয় তল দেওয়া আছে। যে লেন্সের মাঝের অংশটি মোটা, ঠিক আছে, ও প্রান্তের দিক ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলে। এই যে এটা হচ্ছে উত্তল লেন্স। কী হচ্ছে, মাঝের অংশটা মোটা দেখতে পাচ্ছি আর যে দুটো প্রান্তের ধার সেটা পাতলা, তাহলে এটা উত্তল লেন্স। ঠিক আছে, দেখো এখান থেকে একটা গলীয় তল হিসেবে আমরা দেখেছি, আর এখান থেকে একটা বৃত্ত নিয়ে যখন মাঝ বরাবর ছেদ করেছে তখন সেটা একটা উত্তল লেন্সে হয়েছে। আবার যে লেন্সের মাঝের অংশটি সরু এবং প্রান্তের দিক ক্রমশ মোটা তাদেরকে অবতল লেন্স বলে। তো এই যে বি নাম্বার ছবিটা, ঠিক আছে, এই ছবিটা হচ্ছে অবতল লেন্স। মাঝের দিকটা ক্রমশ সরু আর যে প্রান্তের দিকটা, ঠিক আছে, এই প্রান্তের দিকটা মোটা, তাহলে এটা অবতল লেন্স। তো লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব দুদিকে হবে আর বক্রতা কেন্দ্র কিন্তু দুদিকে হবে, যেহেতু দুটি গলীয় তলের মাধ্যমে আমরা দেখছি। ঠিক আছে, লেন্স কিন্তু আবার কি বলতো, এক দিক থেকে অন্য দিকে কিন্তু যে প্রতিসারক মাধ্যম সেটা কিন্তু আলোক রশ্মি যেতে পারবে। ঠিক আছে, মানে আলোক রশ্মি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে। যেহেতু লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া আসা করে, তাহলে এখানে ফোকাসও কিন্তু দুদিকেই হবে। ঠিক আছে, লেন্সের এই পারও হবে, লেন্সের ওই পারও হবে এবং বক্রতা কেন্দ্র সেম হবে। একটি লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ তার কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে। তো এই যে দেখতে পাচ্ছ একটা লেন্সের কোনো গোলকের যেখানে তার কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে, দুদিকে কিন্তু বক্রতা কেন্দ্র রয়েছে। কোনো লেন্সে দুটি তল গলীয় হলে গলীয় তল দুটির, ঠিক আছে, গলীয় তল দুটির বক্রতা কেন্দ্র দুটি সমযোজী সরলরেখাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে। একটি লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে। তো আমরা জানি দুটি গলীয় তলে যে মাঝ বরাবর আমরা একটা সরলরেখা টানি সেটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এটা প্রধান অক্ষ। আর যে বক্রতা ব্যাসার্ধ দেখো যে এ নম্বর ছবিটাতে কি রয়েছে, C1 L1 আর C2, C1 L1 আর C2 L1 হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। অবতল দর্পণের ক্ষেত্রে C1 P1 আর C2 P2 হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এইবার দেখব আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্সের প্রকারভেদ। তো উত্তল লেন্স 3 ভাগে ভাগ করা যায়, আবার অবতল লেন্সকেও 3 ভাগে ভাগ করা যায়। তো এই যে এটা হচ্ছে উভয় উত্তল। ঠিক আছে, উত্তল লেন্সের উভয় পৃষ্ঠ উত্তল, তাই উভয় উত্তল এ নম্বর ছবিটা। তারপর রয়েছে উত্তল লেন্সের একটা পৃষ্ঠ উত্তল এবং অপর পৃষ্ঠ সমতল, সেটাকে আমরা বলবো সমতল উত্তল। এই যে বি নম্বর ছবিটা, ঠিক আছে, এই যে এক পৃষ্ঠ উত্তল আর অপর পৃষ্ঠ সমতল, তাই সমতল উত্তল। উত্তল লেন্সের একটা পৃষ্ঠ যদি উত্তল ও অপর পৃষ্ঠ অবতল হয় তাহলে সেটাকে আমরা বলবো অবতল উত্তল লেন্স। এই যে সি নম্বর ছবিটা দেখতে পাচ্ছি, একটা পৃষ্ঠ অবতল আর একটা পৃষ্ঠ উত্তল, তাহলে এটাকে আমরা বলবো অবতল উত্তল। ঠিক আছে, অবতল উত্তল। একই রকমভাবে অবতল লেন্সকেও 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে,
তো অবতল লেন্সের উভয় পৃষ্ঠ যখন অবতল তাকে বলবো উভ অবতল। এই যে এই নাম্বার ছবিটা, অবতল লেন্সের একটা পৃষ্ঠ অবতল ও অপর পৃষ্ঠ সমতল, সেটা হচ্ছে সমতল আবতল। আর অবতল লেন্সের এই যে সমতল আবতল বি, আর অবতল লেন্সের একটা পৃষ্ঠ উত্তল ও অপর পৃষ্ঠ অবতল, তাকে বলবো আমরা উত্তল আবতল। ঠিক আছে, যেহেতু একটা পৃষ্ঠ উত্তল তারপর এই পৃষ্ঠটা অবতল, তাই উত্তল আবতল। এবার রয়েছে লেন্সের আলোক কেন্দ্র। তো চলো আলোক কেন্দ্রটা আমরা খাতায় দেখে নিই। ঠিক আছে, এবার দেখব আমরা লেন্সের আলোক কেন্দ্র। কি বলেছে আলোক কেন্দ্র কি? লেন্সের একটি তলে আলোক রশ্মি এমনভাবে আপতিত হলো যে হয় তল থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে ওই রশ্মিটি লেন্সের মধ্যে প্রতিসরণের সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলে। ঠিক আছে, তো লেন্সের একটা তলে আলোক রশ্মি এই যে লেন্সের একটা তলে এমনভাবে রশ্মি, ঠিক আছে, একটা আলোক রশ্মি এসছে। তো এই যে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, তো এমনভাবে একটা তলে পড়ে আপতিত রশ্মি সমান্তরালভাবে যখন নির্গত হয়, ঠিক আছে, সে নির্গত হওয়ার পরে লেন্সের প্রতিসরণের সময় প্রধান অক্ষকে ছেদ করে একটা বিন্দুতে, তো সেটাই হচ্ছে আলোক কেন্দ্র। লেন্সের ক্ষেত্রেই কিন্তু আলোক কেন্দ্র আমরা দেখতে পাই। ঠিক আছে, যেহেতু লেন্সের ক্ষেত্রে আমরা দেখি দুটি গোলীয় তল, এটা হচ্ছে উত্তল তল, এটা হচ্ছে অবতল। তো অবতল লেন্সের ক্ষেত্রে সে একই, একটা লেন্সের মধ্যে যখন আলোক রশ্মি আপতিত করছি প্রধান অক্ষ বরাবর, তো লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসৃত হয়ে যখন নির্গত হয়, ঠিক আছে, লেন্সের ক্ষেত্রে কিন্তু প্রতিসরণের মতো, ঠিক আছে, লেন্সে কিন্তু প্রতিসরণ ঘটে। কেন? কারণ আলোক রশ্মি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, আর দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রতিসরণ হয় না। কেন? কারণ ফিরে আসে, আলো প্রতিফলিত হয়ে ফিরে আসে, তাই প্রতিফলনের ক্ষেত্রে দর্পণ হয়, আর প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু লেন্সকে আমরা দেখতে পাই। তো সেই অবতল লেন্সও দেখো প্রধান অক্ষ বরাবর যখন আলো নির্গত হচ্ছে আপতিত হওয়ার প্রতিসৃত হয়ে, তখন যে একটা বিন্দুতে ছেদ করেছে প্রধান অক্ষকে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। তো এটাই আর কি। তো দর্পণের ক্ষেত্রে যেমন আমরা ফোকাস জেনেছিলাম, সেই লেন্সের ক্ষেত্রে একই রকমভাবে যখন কোনো আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে, আলোক রশ্মিগুচ্ছ লেন্সের ক্ষেত্রে এক প্রান্ত থেকে যখন আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষ বরাবর সমান্তরালভাবে অপর প্রান্তে প্রধান অক্ষের কোনো বিন্দুতে বা এফ বিন্দুতে মিলিত হয়, তখন সেটা হচ্ছে ফোকাস। অবতলে প্রধান অক্ষ বরাবর কোনো আলোক রশ্মি এফ বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে অবতল লেন্স। উত্তল দর্পণে আমরা যেমন দেখেছিলাম এফ বিন্দু থেকে যে মনে হচ্ছে যেন প্রতিসৃত হচ্ছে, এখানে অবতল লেন্স সেম হবে। অবতল লেন্স থেকে এফ বিন্দু থেকে মনে হচ্ছে যেন প্রতিসৃত হচ্ছে, তাহলে অবতল দর্পণ আর উত্তল লেন্স একই, আর উত্তল দর্পণ অবতল লেন্স এক। ফোকাস দূরত্ব কি? আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এই যে বিন্দুটি রয়েছে প্রধান অক্ষ বরাবর যে বিন্দুতে আলো ছেদ করে প্রতিসৃত হচ্ছে আপতিত হওয়ার পর, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্বকে আমরা বলছি, আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। একই রকমভাবে অবতল দর্পণের ক্ষেত্রেও আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্বকে আমরা বলছি, আলোক কেন্দ্র থেকে ফোকাসকে বলছি ফোকাস দূরত্ব। ও অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা দেখেছিলাম ফোকাস দূরত্ব। আর লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলবো, আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলবো। উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলবো? মাঝখান মোটা বা পুরো প্রান্তভাগ সরু, উত্তল লেন্সটিকে জলে ডোবালে অপসারী মনে হবে। আর অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলবো, যেহেতু মাঝখান সরু প্রান্তভাগ মোটা। আর যদি অবতল লেন্সকে জলে ডোবাই তাহলে অভিসারী মনে হবে। উত্তল লেন্স যেমন অভিসারী লেন্স, অবতল দর্পণ সেরকম অভিসারী। আবার একই রকমভাবে অবতল লেন্স যেমন অপসারী, উত্তল দর্পণ অপসারী। এবার দেখব আমরা উত্তল লেন্সের এবং অবতল লেন্সের প্রতিবিম্বের গঠনের সূত্র।
তো উত্তল লেন্সের এবং অবতল লেন্সের ক্ষেত্রে কোনো চ্যুতি হয় না, কারণ পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের ওপর অবস্থিত। ঠিক আছে, আলোক কেন্দ্র প্রধান অক্ষের ওপর অবস্থিত, যার মধ্যে একটি বিন্দু দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো চ্যুতি হবে না, যেহেতু লেন্সের ক্ষেত্রে সরু দেখতে পাই, মাঝখান সরু, যত সরু হতে থাকবে তত কিন্তু চ্যুতি কমতে থাকবে, তাই এখানে কোনো চ্যুতি হবে না। অবতল লেন্সের ক্ষেত্রেও সে একই রকমভাবে। উত্তল লেন্স অবতল লেন্স যেহেতু পাতলা, তাই কোনো চ্যুতি হবে না দুই ক্ষেত্রেই। এরপর আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্সের প্রতিবিম্বের গঠন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে রয়েছে উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন। তো প্রথমে আমরা দেখেছিলাম অবতল দর্পণের প্রতিবিম্বের গঠন, যে 6টা পয়েন্ট। তো অবতল দর্পণের যে 6টা পয়েন্ট আর উত্তল লেন্সের যে 6টা পয়েন্ট, এইগুলো একই। আর উত্তল দর্পণ আর অবতল লেন্স, ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, সেম একটাই হয়। তো অবতল দর্পণে যেমন 6টা পয়েন্ট আমরা দেখেছিলাম, উত্তল লেন্সের ক্ষেত্রেও একই হবে। লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স আর দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের 6টি করে পয়েন্ট, যে বস্তু কোথায় থাকলে তার প্রতিবিম্ব কোথায় হবে, সেম আছে। ঠিক আছে, অবতল দর্পণে যেমন আর উত্তল লেন্সে সেই রকম। বস্তু যখন অসীমে থাকবে, উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা করব 6টা পয়েন্ট যেটা আছে। তো প্রথমে রয়েছে বস্তু যখন অসীমে থাকবে, তখন যখন প্রধান অক্ষ বরাবর সমান্তরাল আলোক রশ্মি যাবে এবং এফ থেকে 2F-এ যখন মিলিত হবে, ঠিক আছে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে, লেন্সের ক্ষেত্রে কিন্তু প্রতিফলন হয় না, প্রতিসরণ হয়, যেহেতু এক প্রান্ত থেকে অপর প্রান্তে ফিরে আসে, ঠিক আছে, প্রতিসরণ ঘটে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি গেল, তারপর যে প্রধান অক্ষ বরাবর রয়েছে ও বিন্দু, মাঝ বরাবর প্রতিসৃত হয়ে 2F-এ মিলিত হবে, ঠিক আছে, মানে ফোকাসে মিলিত হবে। তো লেন্সের অপর দিকে এফে গঠিত হবে প্রতিবিম্ব, বিন্দু আকৃতির হবে আর সৎ বিন্দু হবে, যেহেতু সত্যি মিলিত। লেন্সের ক্ষেত্রে কিন্তু এটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি প্রতিবিম্ব গঠিত হয়, সেটা কিন্তু সত্যি। আর দর্পণের ক্ষেত্রে এক প্রান্ত থেকে গিয়ে আবার ফিরে আসবে, সেটা সত্যি মিলিত হতো, এক প্রান্তেই সব কিছু হতো। আর উত্তল লেন্সে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন বলবে, সেটা কিন্তু শতবিম্ব হবে। প্রতিবিম্ব এক প্রান্তে আলোক রশ্মি যাবে এবং অন্য প্রান্তে প্রতিবিম্ব গঠিত হবে, তখন সেটা সত্যি মিলিত হবে। এবার রয়েছে বস্তু যখন অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে থাকবে। তো এই যে উত্তল লেন্স, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর ওই পারে আছে অসীম থেকে আলো আসছে এবং বক্রতা কেন্দ্রের মাঝে রয়েছে। তাহলে কি হচ্ছে, যখন লেন্সের যে ও বিন্দুর যে একটা অক্ষ রয়েছে সমান্তরাল, সে সরলরেখা বরাবর ছেদ করে তার অপর প্রান্তে কি হবে, F2 আর C2 এর মাঝে, মানে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে হবে। এখানে C1 F1 F2 C2 মানে কি F1 F2, কারণ লেন্সের ক্ষেত্রে দুদিকেই ফোকাস ধরি আমরা, দুদিকে বক্রতা কেন্দ্র ধরি, যেহেতু একদিকে প্রতিফলিত হয়, একদিকে আলোক রশ্মি আপতিত হয় আর অপর দিকে প্রতিসৃত হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, বস্তুর প্রতিবিম্ব লেন্সের অপর দিকে F2 আর C2-র মাঝে হবে, মানে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে হবে, যখন তার অপোজিটে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে যখন বস্তু থাকবে, ঠিক আছে, তার উল্টো দিকে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে হবে। তারপর বস্তুটি উল্টো এবং অবশীর্ষ হবে, প্রতিবিম্বটি উল্টো এবং অবশীর্ষ হবে, যেহেতু উল্টো দিকে হচ্ছে। তারপর কি, বস্তু যে প্রতিবিম্ব সেটা সৎবিম্ব হবে, কারণ সত্যি মিলিত হচ্ছে। লেন্সের ক্ষেত্রে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন হবে, তখন সেটা সত্যি মিলিত হবে। আর 4 নম্বর কি, যখন আকারে ছোট, 4 নম্বর পয়েন্ট আকারে ছোট এবং খর্ব। তো আমরা জানি যে বস্তুর আকার যত দূরে থাকবে, ঠিক আছে, বস্তু যত দূরে থাকবে তার প্রতিবিম্ব তত ছোট হবে। তো এখানে আকারে ছোট বা খর্ব। 3 নম্বর পয়েন্ট, বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকবে। তো এই যে C1 বক্রতা কেন্দ্র,
ঠিক আছে। লেন্সের এই পারে যখন বক্রতা কেন্দ্রে বস্তু রয়েছে, আলো প্রতিফলিত হওয়ার পর, আলো আপতিত হওয়ার পর প্রতিসৃত হয়ে বক্রতা কেন্দ্রেই মিলিত হচ্ছে এবং উল্টো হবে অপসৃত। তাহলে বস্তু প্রতিবিম্ব লেন্সের অপর দিকে বক্রতা কেন্দ্রেই মিলিত হবে। বক্রতা কেন্দ্রে থাকলে বক্রতা কেন্দ্রেই মিলিত হবে, সেটা অপর দিকে। লেন্সের ক্ষেত্রে সবসময় অপর দিকে। ঠিক আছে। দর্পণের ক্ষেত্রে যেই বক্রতা কেন্দ্র ছিল তার নিচের দিকে মানে সেই দিকেই হচ্ছিল। বক্রতা কেন্দ্রের যেই দিকে আলো আপতিত ছিল সেই দিকেই প্রতিফলিত হয়েছিল। আর লেন্সের ক্ষেত্রে বা প্রতিসরণ যাকে বলছি, প্রতিসৃত হচ্ছে অপর দিকে। ঠিক আছে। লেন্সের ক্ষেত্রে অপর দিকে প্রতিসৃত হবে। তারপর বলছে বস্তু প্রতিবিম্ব আকারে সৎবিম্ব সত্যি সত্যি মিলিত হচ্ছে। লেন্সের ক্ষেত্রে একদিক থেকে অপর দিকে যখন মিলিত হবে সেটাই সত্যি সত্যি, আর আকারে সমান হবে। যেহেতু একদিকে বক্রতা কেন্দ্র রয়েছে, বস্তু বক্রতা কেন্দ্রেই মিলিত হচ্ছে, তাহলে সমান হচ্ছে। তাহলে 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে বস্তু বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে থাকবে যখন। এই যে বস্তু যখন C1 আর F1 মানে বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে আপতিত হচ্ছে, প্রতিষ্ঠিত হওয়ার পর কোথায় মিলিত হবে? তার অপোজিটে, তার মানে উল্টো দিকে, লেন্সের অপর দিকে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে মিলিত হচ্ছে। তাহলে বস্তু লেন্সের অপর দিকে সি থেকে অসীমে গঠিত হবে। ঠিক আছে। আর উল্টো বা অপসৃত হবে যেহেতু উল্টো, আর আকারে আর সৎবিম্ব হবে যেহেতু সত্যি সত্যি মিলিত হচ্ছে। লেন্সের ক্ষেত্রে একদিক থেকে অপর দিকে মিলিত হওয়া মানে সত্যি সত্যি মিলিত হওয়া। আর আকারে বড় বা বিবর্ধিত। তাহলে লেন্স বস্তু যত কাছে আসবে তত বড় হবে। লেন্স বা দর্পণ যাই হোক, বস্তু যত কাছে আসবে প্রতিবিম্ব তত বড় হবে। 5 নম্বর পয়েন্ট বস্তু যখন ফোকাসে থাকবে, তো লেন্সের অপর দিকে ফোকাসে রয়েছে। ঠিক আছে। তো লেন্স ফোকাসে যাওয়ার পর কী হবে? লেন্সের অপর দিকে অসীমে গঠিত হবে। দেখো সামনে ফোকাসে রয়েছে, তাহলে বস্তু যখন আপতিত হওয়ার পর ও বিন্দু বরাবর যে সরলরেখা আপতিত হচ্ছে, তখন আপতিত হওয়ার পর না প্রধান অক্ষ বরাবর সমান্তরাল হয়ে, ঠিক আছে, অসীমে চলে যাবে। বস্তু অসীমে প্রতিবিম্ব গঠিত হবে। যেহেতু যত সামনে আসছে প্রতিবিম্ব তত বড় হচ্ছে, তাহলে কী হবে? বস্তু প্রতিবিম্ব অসীমেই গঠিত হবে। আর উল্টো বা অপসৃত হবে, যেহেতু উল্টো দিকে হচ্ছে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আর সৎ হবে সত্যি সত্যি মিলিত হচ্ছে, বড় বা বিবর্ধিত হবে। তাহলে যত বস্তু সামনে আসছে প্রতিবিম্ব তত বড় হচ্ছে। 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বস্তুর ফোকাস ও মেরুর মাঝে। তো এই যে ফোকাস থেকে কাছে চলে এলো, ফোকাস ও মেরুর মাঝে, যখন ফোকাস ও মেরুর মাঝে রয়েছে তখন লেন্সের পেছনে প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে। 6 নম্বর পয়েন্টটা যেমন অবতল দর্পণের ক্ষেত্রে একটু উল্টো ছিল, সেরকম উত্তল লেন্সের ক্ষেত্রেও 6 নম্বর পয়েন্টটা সম্পূর্ণ আলাদা। এই 5টা পয়েন্টের থেকে পেছনে গঠিত হবে। বস্তুর প্রতিবিম্ব লেন্সের পেছনে বলে মনে হবে, প্রতিবিম্ব মনে হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে। বস্তু সোজা সমশীর্ষ হবে, যেমন অবতল দর্পণের ক্ষেত্রে 6 নম্বর পয়েন্টটি ছিল ফোকাস আর মেরুর মাঝে, সেরকম উত্তল লেন্সের ক্ষেত্রেও একই রকমভাবে 6 নম্বর পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট একই আছে, অবতল দর্পণ আর উত্তল লেন্স। ঠিক আছে। তাহলে কি হচ্ছে? মনে হচ্ছে যেন প্রতিবিম্ব পেছনে গঠিত হচ্ছে। আর সোজা সমশীর্ষ, তার অপোজিটে নিচের দিকে হয়নি, যেইখানে বস্তু রয়েছে সেই দিকে কিন্তু প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে। আর অসৎ হবে, সত্যি সত্যি মিলিত হবে না। লেন্সের ক্ষেত্রে বস্তু একদিকে থাকবে, অপর দিকে প্রতিবিম্ব যেটা গঠিত হবে সেটাই কিন্তু সত্যি সত্যি। কিন্তু আমরা দেখছি লেন্সের ক্ষেত্রে উল্টো। লেন্সে কিন্তু যেই দিকে বস্তু থাকে সেই দিকে প্রতিবিম্ব কোনো দিন গঠিত হয় না, সেটা দর্পণের ক্ষেত্রে হয়। তো এখানে অবাস্তব, এটা মনে হচ্ছে যেন গঠিত হচ্ছে। আর বড় বা বিবর্ধিত হবে, যেহেতু পেছনের কোনো এক পয়েন্টে বস্তু থেকে বড় প্রতিবিম্ব, তাই। ঠিক আছে। এবার দেখব অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন। বস্তু যখন অসীমে থাকবে, প্রতিবিম্ব F2-তে মানে ফোকাসে গঠিত হবে বলে মনে হবে। প্রতিবিম্ব বিন্দু আকৃতির হবে, প্রতিবিম্ব সমশীর্ষ, প্রতিবিম্ব অসৎ। তো উত্তল দর্পণ যেটা পড়েছিলাম, উত্তল দর্পণ আর অবতল লেন্স সে একটাই, যেখানে থাকবে সেখানে হবে। ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে যেন ফোকাসে গঠিত হচ্ছে। দেখো বস্তু অসীম থেকে যাচ্ছে এবং কী হচ্ছে? অপসৃত হচ্ছে। ঠিক আছে। আর প্রতিবিম্ব জানি আমরা অসীমে থাকলে
প্রতিবিম্ব বিন্দু আকৃতির হয়, প্রতিবিম্ব সমশীর্ষ। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে অসীমে যখন বস্তু থাকবে তখন সমশীর্ষ হবে, প্রতিবিম্ব অসৎ হবে, কারণ মনে হচ্ছে যেন ফোকাস থেকে অপসৃত বলে মনে হচ্ছে। ঠিক আছে, বস্তু যখন অসীম ছাড়া অন্য কোনো স্থানে, ঠিক আছে, তো অবতল লেন্সের ক্ষেত্রে দেখে নাও উত্তল দর্পণের মতোই, যখন বক্রতা কেন্দ্র অসীমের মাঝে থাকবে তখন সেই কী হবে, প্রতিবিম্ব ফোকাস আর মেরুর মাঝে গঠিত হবে। দেখতে পেয়েছো, ফোকাস ও মেরুর মাঝে। ঠিক আছে, আবার যখন বক্রতা কেন্দ্র থাকবে তখন সেই কী হচ্ছে, ফোকাস আর মেরুর মাঝে গঠিত হচ্ছে। আবার যখন বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে রয়েছে তাও ফোকাস আর মেরুর মাঝে গঠিত হচ্ছে। যখন ফোকাসে রয়েছে, ঠিক আছে, তখন ফোকাস আর মেরুর মাঝেই গঠিত হচ্ছে। সব একই দিকেই হচ্ছে, বস্তু যেই দিকে রয়েছে প্রতিবিম্ব দেখো সেই দিকেই গঠিত হচ্ছে সব ক্ষেত্রে অবতল লেন্সে। তো কি বলছে, বস্তু যখন অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, এই ছবিটা 2 নম্বর ছবিটা, ঠিক আছে, অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু যখন বক্রতা কেন্দ্রে, এই যে বস্তু যখন বক্রতা কেন্দ্রে, তারপর যখন বস্তু বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে, বস্তু বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে রয়েছে, তারপর 5 নম্বর পয়েন্ট রয়েছে বস্তু যখন ফোকাসে, এই যে বস্তু যখন ফোকাসে রয়েছে। ঠিক আছে, সব ক্ষেত্রে কী হবে, সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে এক হবে, প্রতিবিম্ব ফোকাস মেরুর মাঝে, প্রতিবিম্ব সমশীর্ষ, যেহেতু বস্তু যেদিকে রয়েছে প্রতিবিম্ব সেই দিকে রয়েছে, বস্তু যে প্রতিবিম্ব সেটা অসৎ হবে। কেন অসৎ, কারণ লেন্সের ক্ষেত্রে আমরা জানি একদিকে যদি আপতিত করি কোনো রশ্মি, অপর দিকে যদি গঠিত হয় সেটা সত্যি। তো এখানে আমরা উল্টো দেখছি, লেন্স যেই দিকে আপতিত হচ্ছে সেই দিকে মনে হচ্ছে যেন প্রতিশ্রুত হচ্ছে। ঠিক আছে, অসৎ। আর খরবস সব ছোট, দেখো বস্তু যেখানে তার থেকে ছোট পয়েন্টে এসে মিলিত হচ্ছে একদম ফোকাস আর মেরুর মাঝে, তো সব ছোটই প্রতিবিম্ব হচ্ছে। একটা অবতল লেন্স কখন সৎবিম্ব গঠন করবে, যখন অভিসারী রশ্মিগুচ্ছ একটি অবতল লেন্সের অপর আপতিত হলে Q1 বিন্দুতে মিলিত হবে। যদি লেন্সটি না থাকতো তাহলে কিউ বিন্দুতে মিলিত হতো। এই কিউ প্রাইমে পতিত হলে, যদি লেন্সটি না থাকতো কিউ বিন্দুতে মিলিত হতো। অবতল লেন্সে ফোকাস দূরত্ব অপেক্ষা অসৎ বস্তুর দূরত্ব কম হলে অবতল লেন্স দ্বারা সৎবিম্ব গঠিত হয়। তো অবতল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা অসৎ বস্তুর দূরত্ব কম হলে কিউ বিন্দুটি হলো অসৎ বস্তু। এই যে কিউ বিন্দু, এটা হচ্ছে অসৎ বস্তু, এবং কিউ প্রাইম এটা হচ্ছে কিউ বিন্দুর সৎ প্রতিবিম্ব। এই অসৎ কিউ হচ্ছে অসৎ বস্তু, এই অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব হচ্ছে কিউ প্রাইম। ঠিক আছে, কিউ প্রাইম এটার হচ্ছে সৎ প্রতিবিম্ব, কিউ হচ্ছে অসৎ বস্তু। ঠিক আছে, আর এই বস্তুর প্রতিবিম্ব সৎ, এটা হচ্ছে কিউ প্রাইম। কিউ হচ্ছে অসৎ বস্তু, এই বস্তুটির সৎ প্রতিবিম্ব কিউ প্রাইম। অবতল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা অসৎ বস্তুর দূরত্ব কম হলে অবতল লেন্স ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন কি, লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। তো এই যে কোনো বস্তুর উচ্চতা আর তার প্রতিবিম্বের উচ্চতার যে অনুপাত, ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে কোনো বস্তুর উচ্চতার প্রতিবিম্বের উচ্চতার যে অনুপাত সেটাই হচ্ছে রৈখিক বিবর্ধন। এইবার আমরা উত্তল লেন্সের ব্যবহার আর অবতল লেন্সের ব্যবহার সম্পর্কে দেখব। প্রথমে আমরা দেখলাম যে উত্তল লেন্স এবং অবতল লেন্সকে 3টে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, উত্তল লেন্স আছে উভ উত্তল, অবতল উত্তল আর সমতল উত্তল। উত্তল লেন্স কী কী কাজে ব্যবহৃত হয়, যেমন বিবর্ধক কাজ হিসেবে, আতসী কাজ হিসেবে, চশমার ব্যবহার হিসেবে। ঠিক আছে, চশমার ব্যবহার হিসেবে কাছের বস্তুকে দেখার ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয়। চশমার ব্যবহার যখন আমরা কাছের বস্তুকে দেখার ক্ষেত্রে, ক্যামেরার অনুবীক্ষণ যন্ত্রে, তারপর অন্যান্য আলোক যন্ত্র বিভিন্ন আছে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়ের সময় সহায়ক হিসেবে দূরবীক্ষণ যন্ত্রে, অলঙ্কার নির্মাতা, ঘড়ি মেরামতকারীরা এটি ব্যবহার করে। গাড়ি চালক গাড়ি রিয়ার ভিউ ফাইন্ডার রূপে ব্যবহৃত হয়। মানুষের চোখের লেন্স হচ্ছে, ঠিক আছে, মানুষের চোখের লেন্স হচ্ছে উভতল উত্তল। ঠিক আছে, উভতল উত্তল হচ্ছে মানুষের চোখের লেন্স। এইবার দেখবো আমরা অবতল লেন্স। অবতল লেন্সকে সে একই রকমভাবে 3টি ভাগে ভাগ করে যায়, দেখলাম আমরা আলোচনা। একটা হচ্ছে উভ অবতল, উত্তলাবতল আর সমতলাবতল। ঠিক আছে, তো অবতল লেন্সে কী কী কাজে ব্যবহার করা হয়, চশমার
ব্যবহৃত হয় সেটা দূরের দৃষ্টি দেখার ক্ষেত্রে, ঠিক আছে। দূরে যখন জিনিস দেখব সেটা অবতল লেন্স, আর কাছের জিনিস যখন আমরা দেখব সেটা উত্তল লেন্স। তো তারপরে কোনো দূরবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়, তারপরে অন্যান্য আলোক যন্ত্রে, বিভিন্ন পরীক্ষণে, টর্চ ব্যবহৃত হয় দাঁতের চিকিৎসায়। তারপর অবতল লেন্স সোলার কুকারে ব্যবহৃত হয়, শক্তিশালী সমান্তরাল আলোক রশ্মি, ঠিক আছে, পেতে সন্ধান আলো এবং যানবাহনের হেডলাইটে ব্যবহৃত হয়। মুখে বৃহৎ চিত্র দেখতে ক্ষৌণকর্মের দর্পণে ব্যবহৃত হয়। লেন্সের ক্ষমতা ডাইজাস্টারের সাহায্যে মাপা হয়, মাত্রা হচ্ছে L-1, মাত্রা L-1। তো আমরা দেখলাম লেন্সের বিবর্ধন কি বস্তুর প্রতিবিম্ব বাই বস্তু। তো এই যে দর্পণ আর লেন্সের ক্ষেত্রে একই হবে, ঠিক আছে, বিবর্ধন ইকুয়াল টু বস্তুর প্রতিবিম্ব বাই বস্তু। তো লেন্সের ক্ষেত্রে একই ফর্মুলা। তো এই যে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের আলো চ্যাপ্টার চোখের ছবি রয়েছে, এটা দেখবে। আর লাইফ সায়েন্সেও আছে চোখের ছবি। তো তোমাদের লাইফ সায়েন্সের এক্সামে কিন্তু চোখের ছবি আসে, তারপর নিউরনের ছবি আসে, ঠিক আছে, এইগুলো দেখবে। চোখ আর নিউরনটা বেশি আসে। তো এখানে কোনটার কি অবস্থান দেওয়া আছে। আর একটা যেটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আসে এক্সামে, যে সুস্থ মানুষের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব কত, সেটা হবে 25 সেন্টিমিটার। এটা কিন্তু ভালোভাবে দেখো, সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব প্রায় 25 সেমি। এবার রয়েছে দীর্ঘ দৃষ্টি আর হ্রস্ব দৃষ্টি। তো দীর্ঘ দৃষ্টি কি, যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে। আমরা দূরের জিনিস যদি স্পষ্টভাবে দেখি কিন্তু কাছের জিনিস দেখতে পাই না, সেটা দীর্ঘ দৃষ্টি। আর দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে আমরা কি লেন্স ব্যবহার করব, কাছের জিনিস দেখব, তো কাছের জিনিস দেখার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি, উত্তল লেন্স, ঠিক আছে। তো দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করব। কেন? কারণ আমরা দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কাছের জিনিস যেহেতু দেখতে পাচ্ছি না, আর কাছের জিনিস দেখার জন্য কী লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স, ঠিক আছে। আর হ্রস্ব দৃষ্টি তার অপোজিট, যদি চোখ কাছের জিনিস দেখতে সাহায্য করে, স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, ঠিক আছে, দূরের জিনিস খুব কম দেখতে পায়, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে হ্রস্ব দৃষ্টি বলবো। তো এর প্রতীক আর কি, অবতল লেন্স যুক্ত চশমা। যেহেতু কাছের জিনিস স্পষ্ট দেখছি, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, তাহলে আমরা অবতল লেন্স ইউজ করব, ঠিক আছে। অবতল লেন্স ইউজ করলে আমরা নিশ্চয়ই দূরের জিনিস দেখতে পারবো। তো এখানে ছবি দেওয়া আছে। এবার রয়েছে আলোর বিচ্ছুরণ কি। সাদা আলো 7টি বর্ণের সমন্বয়ে গঠিত। সাদা আলোর ভিন্ন বর্ণে সংশ্লিষ্ট হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। এই যে সাদা আলো থেকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মানে 7টি আলো সাদা আলো থেকে একটা প্রিজমের মাধ্যমে ফেলা হয়েছে, দেখো 7টি বর্ণে বিভক্ত হয়ে গেছে, তো সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। 7টি বর্ণ কি, ঠিক আছে, লাল, কমলা, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো আর ভায়োলেট। একে ইংলিশে VIBGYOR এটা বলা, আর বাংলাতে বেনি আসহ কলা। নিউটন প্রথম এটা পরীক্ষাটি করেছিলেন, ঠিক আছে, আলোর বিচ্ছুরণ সম্পর্কে। সাদা আলো 7টি বর্ণের সমষ্টি। তো আমরা জানি লাল আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লাল আলোর গতিবেগ আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সব থেকে। আর এই যে নিচে বেগুনি আলো রয়েছে, বেগুনি বর্ণের আলোর গতিবেগ কম আর তরঙ্গ দৈর্ঘ্য কম, ঠিক আছে। লাল আলোর গতিবেগ আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর বেগুনি বর্ণের আলোর চ্যুতি, প্রতিসরাঙ্ক, তীব্রতা আর বিক্ষেপণ সব থেকে বেশি বেগুনি বর্ণের। তো দেখো 7টি বর্ণের আলোর গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী ঊর্ধ্বক্রমে আমি করেছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। তো গতিবেগ আর তরঙ্গ দৈর্ঘ্য দেখো সব থেকে বেশি কার, লালের, ঠিক আছে, গতিবেগ আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি লালের, আর সব থেকে কম বেগুনির। আর 7টি বর্ণের আলোর মধ্যে চ্যুতি, প্রতিসরাঙ্ক, তীব্রতা, বিক্ষেপণ এইগুলো কিন্তু সব থেকে বেশি আবার বেগুনির, লালের কম। তাই এইভাবে আমি সাজিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। বেগুনি বর্ণের আলোর অপোজিট হচ্ছে লাল বর্ণের আলো, ঠিক আছে। যদি লাল বর্ণের আলোর গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে বেগুনি বর্ণ সব থেকে কম। আবার যদি 7টি বর্ণের মধ্যে যদি চ্যুতি, প্রতিসরাঙ্ক, তীব্রতার বিক্ষেপণ বেগুনি বর্ণে যদি বেশি হয়, তাহলে লাল আলোর কম। এই 4টি মনে রাখবে, ঠিক আছে।
চ্যুতি প্রতিসরাঙ্ক তীব্রতা বিক্ষেপণ বেগুনি সব থেকে বেশি, গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য লালের সব থেকে বেশি। আর যে লাল যদি বেশি হয় তাহলে বেগুনি কম অবশ্যই হবে। তো বইতে যেমন পরপর দিয়েছে সেই একই রকমভাবে দেখো আমি করে নিয়েছি, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো আর ভায়োলেট। ঠিক আছে, তো একই রকমভাবে, ঠিক আছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো আর ভায়োলেট। যে সমস্ত আলো তরঙ্গ দৈর্ঘ্য 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রংয়ের মধ্যে, সে আলোগুলি আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। ঠিক আছে, আমরা যে দেখতে পাচ্ছি তার তরঙ্গ দৈর্ঘ্য কত হতে হবে? 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রং এর মধ্যে থাকলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সকল বস্তুকে আমরা দেখতে পাই বা দৃশ্যমান বর্ণালী যাকে বলা হয়। তো জবা ফুলের রং তো লাল, তো জবা ফুলকে আমরা লাল রঙে কেন দেখতে পাচ্ছি? কারণ জবা ফুলের উপর সূর্যলোক যখন আপতিত হয় তখন লাল আলো ছাড়া সমস্ত আলোই জবা ফুল শোষণ করে নেয়, তাই লাল আলো প্রতিফলিত হচ্ছে, তাই আমরা জবা ফুলকে লাল দেখতে পাচ্ছি। একই রকমভাবে সবুজ পাতা, যেহেতু সবুজ পাতা রয়েছে তাহলে সবুজ রঙটা ছাড়া যে সকল সমস্ত রং রয়েছে সেটা শোষণ করে নিচ্ছে, সবুজ রং শোষণ করতে পারছে না, প্রতিফলিত হচ্ছে, তাই সবুজ পাতাকে সবুজ লাগছে। তো এটাই আর কি। তো আমরা দেখলাম যে দৃশ্যমান আলো হচ্ছে 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রং। ঠিক আছে, এই ছকটা একটু দেখে নেবে। যে দৃশ্যমান বর্ণালী রয়েছে সেটা কত? সেটা 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রংয়ের মধ্যে থাকলে আমরা বস্তুকে দেখতে পাই। যে বিভিন্ন ধরনের রশ্মি রয়েছে এবং তার ব্যবহার, যেমন অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। ঠিক আছে, এদের ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব রয়েছে। অতিবেগুনি রশ্মি জীবাণুনাশক কাজে, ঘি, রত্ন তৈরিতে ব্যবহার করা হয়, ত্বকের কিছু সংরক্ষণের জন্য। ঠিক আছে, অতিবেগুনি রশ্মি পরিমাণ বেশি হলে কী হবে? অন্ধত্ব বা ত্বকের ক্যান্সার হতে পারে। এক্স রশ্মি হাত ভেঙে গেলে দাঁতের বিভিন্ন গঠনের ভেতরের গঠন জানার জন্য, বিভিন্ন রোগ অনুসন্ধান। ঠিক আছে, এই সকলের জন্য কিন্তু এক্স রশ্মি ব্যবহৃত হয়। জীবিত কোষের ওপর আপতিত হলে কোষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গামা রশ্মি কি? রেডিওথেরাপিতে ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে, শিল্পে, ঢালাইয়ের, ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয়। গামা রশ্মি কি? রেডিওথেরাপিতে ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে কিন্তু গামা রশ্মি ব্যবহার করা হয়। এটা ক্ষতিকর প্রভাব কি? জীবিত কোষকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। আলোর বিক্ষেপণের এক্সাম্পল কি? যেমন দিনের বেলায় আকাশ নীল হয়। ঠিক আছে, আকাশ নীল হওয়ার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। তো আমরা একটু আগে জানলাম যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে, আর গতিবেগ বেশি, বেগুনির সব থেকে কম। বেগুনিতে তরঙ্গ দৈর্ঘ্য আর আলোর গতিবেগ কম, তো সেগুলোই বই রয়েছে, তো দেখবে। তো পরের ভিডিওতে আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্সের যে প্রতিবিম্বের গঠন, ঠিক আছে, সেগুলো এঁকে আলোচনা করব। আজকে আলোচনা করলাম, কিন্তু পরের দিন আমরা ভালোভাবে এঁকে আলোচনা করব। ঠিক আছে।